অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। গত ২৯শে জুলাই আমরা উদযাপন করলাম আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। নানা অনুষ্ঠান হয়েছে বাঘেদের সংরক্ষণ নিয়ে, প্রকৃতিতে বাঘেদের ভূমিকা নিয়ে নানা কথা উচ্চারিত হয়েছে। এ সম্পর্কে আমরা সাক্ষাৎকার শুনব, অধ্যাপক সৌর্যদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার। পাশাপাশি ২৯শে জুলাই একটা বড় ঘটনা ঘটে গেল। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স স্থাপিত হয়েছিল ১৮৭৬ সালে, সেটা ১৫০ বছর পূর্ণ করল। আমাদের দেশের ইতিহাসে, বিজ্ঞান চর্চার ইতিহাসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা শুরু করব সেই বিষয়টি নিয়ে। আমরা দুজন বিশিষ্ট বিজ্ঞানীর কাছ থেকে এ সম্পর্কে বার্তা পেয়েছি, শুরুতেই শুনব সেটা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ২৯শে জুলাই ২০২৬ এই প্রতিষ্ঠান পূর্ণ করছে সার্ধশতবর্ষ। এই উপলক্ষে বার্তা দিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট অধ্যাপক শেখর মান্ডে। আজকের দিনে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, যা খুব নাম করা বৈজ্ঞানিক সংস্থান, ওনাদের ১৫০ বছর পুরো হচ্ছে। আমরা সবাই অনেক গর্বিত। আপনারা সবাই নিশ্চয়ই জানেন ১৮৭৬-এ ডক্টর মহেন্দ্রলাল সরকার উনি এই সংস্থা স্থাপিত করেছিলেন। ডক্টর সরকার নিজে রামকৃষ্ণ পরমহংসের ডাক্তার ছিলেন। এই সংস্থানে ভারতের নাম করা বৈজ্ঞানিক কাজ করেছিলেন, জেসি বাসু, মেঘনাথ সাহা, সিভি রামন ইত্যাদি। এরাই সবাই এখানে কাজ করেছিলেন। সিভি রামন নিজের রামন ইফেক্ট যা ডিসকভারি করেছিলেন এই সংস্থান থেকেই ২৮ ফেব্রুয়ারি ১৯২৮-এ করেছিলেন। ১৫০ বছর হওয়ার জন্য আমরা সবাই অনেক গর্বিত। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের কিছু কথা জানালেন এই প্রতিষ্ঠানের সিনিয়র প্রফেসর, স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সেস এবং ডিন অধ্যাপক ইন্দ্র দাশগুপ্ত। এই প্রাচীন বিজ্ঞান প্রতিষ্ঠানটির ইতিহাসকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ প্রাক স্বাধীনতা। ১৮৭৬ সালে ২১০ বৌবাজার স্ট্রিটে এই গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন স্বনামধন্য চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্রলাল মনে করতেন দেশকে উন্নত হতে হলে সাধারণ মানুষকেও বিজ্ঞান মনস্ক হতে হবে। তাই আইএসএসের সূচনায় সাধারণ মানুষের জন্য বিজ্ঞান ভিত্তিক বক্তৃতার আয়োজন করা হয়। এই বক্তৃতা দিতেন সেই সময়কার বিখ্যাত বিজ্ঞানী এবং শিক্ষকরা, যাদের মধ্যে অন্যতম ছিলেন জগদীশচন্দ্র বসু, ফাদার লাফো, আশুতোষ মুখার্জি, নীলরতন সরকার প্রমুখরা। তবে বিজ্ঞান গবেষণা পূর্ণমাত্রায় শুরু হয় ১৯০৭ সালে, যখন সিভি রামন আইএসিএসে গবেষণার জন্য যোগ দেন। এরপর তো আমাদের সকলেরই জানা ১৯২৮ সালে রামন এফেক্ট আবিষ্কৃত হয় এবং তার জন্য ১৯৩০ সালে সিভি রামন নোবেল প্রাইজ পান। এই সময় যে বিজ্ঞানীরা আইএসিএসে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন কে.এস. কৃষ্ণন, মেঘনাথ সাহা, কেদারেশ্বর ব্যানার্জি প্রমুখরা। এবার আমরা আসব স্বাধীনতার ঠিক পরবর্তী পর্যায়ে। এই সময় মেঘনাথ সাহা অধিকর্তা হিসেবে আইএসিএসকে পরিচালনা করেন। আইএসিএস ২১০ বৌবাজার স্ট্রিট থেকে স্থানান্তরিত হয় যাদবপুরে এবং সালটা ছিল ১৯৫১। মেঘনাথ সাহার নেতৃত্বে গবেষণার পরিধি বাড়ে। পদার্থবিজ্ঞান ছাড়া বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কাজকর্ম শুরু হয়। এই সময়কার উল্লেখযোগ্য বিজ্ঞানীরা হলেন শান্তিরঞ্জন পালিত, প্রিয়দারঞ্জন রায়, ফণীন্দ্রচন্দ্র দত্ত, অমল কুমার রায়চৌধুরী, সাধন বসু, মিহির চৌধুরী, উষারঞ্জন ঘটক, অশোক কুমার বড়ুয়া প্রমুখরা। এবার আসব আজকের আইএসিএসে। আইএসিএস এখন ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বশাসিত গবেষণা কেন্দ্র। ২০১৮ সালে আইএসিএস ডিমড টু বি ইউনিভার্সিটিতে উন্নত হয়েছে। আইএসিএসের গবেষণার পরিধি অনেকটা বেড়েছে এবং বর্তমানে
আইএসিএসে 7টি বিভাগ রয়েছে, যেখানে গবেষণা ছাড়া বিএসএমএস, এমএস ইন্টিগ্রেটেড পিএইচডি পঠন পাঠন হয়। কেন্দ্রীয় সরকারের সহায়তায় খুব শীঘ্রই বারুইপুরের আইএসিএসের নতুন ক্যাম্পাস, যার নামকরণ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ট্রেনিং, গড়ে উঠতে চলেছে, যা ভবিষ্যতের বিকশিত ভারতের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের সার্ধশতবর্ষ পূর্তি, এই উপলক্ষে আমরা শুনলাম দুজন বিশিষ্ট মানুষের বার্তা, অধ্যাপক শেখর মান্ডে এবং অধ্যাপক ইন্দ্র দাশগুপ্ত। আপনারা শুনছেন সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসকে প্রেক্ষাপট হিসেবে রেখে আমরা এবারে প্রবেশ করব বাঘেদের ভূমিকা সম্পর্কে জানার ব্যাপারে। আর এ ব্যাপারে আমাদের জানাচ্ছেন যিনি, তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌর্যদীপ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। আসুন শোনা যাক। আমাদের এই বাস্তুতন্ত্র রক্ষায় বাঘের গুরুত্ব কোথায়? বাঘ এত ইম্পর্ট্যান্ট কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। অনেকেরই এটা মনে হয় যে এই আন্তর্জাতিক বাঘ দিবসের গুরুত্ব কী। এই যে বাঘ দিবস শুধু না, এই যে বাঘ যে জন্তুটা, যে বহু বছর ধরে, কয়েক হাজার বছর ধরে বাঘের সঙ্গে মানুষের একসঙ্গে যে সহাবস্থান, কখনো সেটা বন্ধুত্বপূর্ণ, কখনো সেটা কনফ্লিক্টের জায়গায় চলে আসছে, এইখান থেকে মানুষের মনে অনেক অজানা তথ্য আছে, মানুষের মনে অনেক ভুল ধারণা আছে, অনেক কৌতূহল আছে যে বাঘ আছে তো কি হয়েছে, বাঘ আছে, বাঘের জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, বা আরও জরুরি প্রশ্ন যে বাঘ যদি নাই থাকে তাহলে আমার কি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে প্রথমেই, যে একটা অরণ্যে বা একটা বাস্তুতন্ত্রে যদি বাঘ থাকে, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণিত তথ্য, বাঘের উপস্থিতি প্রমাণ করে সেই বাস্তুতন্ত্রের বা সেই অরণ্যের স্বাস্থ্য ভালো আছে। যে অরণ্যে বাঘ আছে, বাঘেরা ভালো আছে, সুস্থ আছে, ভালো সংখ্যায় আছে, আমরা অনেকটাই নিশ্চিন্ত হয়ে বলতে পারি যে সেই অরণ্য, সেই বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ভালো আছে। কেন একটু ভেবে দেখুন। বাঘ সর্বোচ্চ পর্যায়ের খাদক, ইংরেজিতে যাকে বলে অ্যাপেক্স প্রিডেটর। বাঘ কি খায়? বাঘ যে বড় বড় তৃণভোজী প্রাণীগুলো তাদেরকে খায়, যেমন হরিণ, এছাড়া নীলগাই, গাউর, বুনো শুয়োর, এদেরকে খায়। আমাদের অরণ্যে, আমাদের ভারতবর্ষে যে অরণ্য আছে, সেই অরণ্যে এই প্রাণীদের খাওয়ার মতন পশুর সংখ্যা কিন্তু খুব বেশি নেই, কারণ সিংহ এখন গুজরাটের বাইরে কোথাও নেই ভারতে। তাহলে বাকি ভারতবর্ষে যারা এই প্রিডেটার আছে, যেমন লেপার্ড আছে, এখন কিছু চিতা আছে কোথাও, হায়না আছে, নেকড়ে আছে কোথাও কোথাও, এদের কারুরই ক্ষমতা নেই যে একটা পূর্ণবয়স্ক সাম্বার বা গাউর বা চিতলকেও মেরে তাকে শিকার করে খেয়ে নেবে। সে ক্ষমতা কিন্তু বাঘ রাখে। তো বাঘ যদি কোথাও থেকে চলে যায় তাহলে কি হবে? খুব স্বাভাবিকভাবেই এই যে তৃণভোজী প্রাণীগুলো, এদের সংখ্যা বাড়তে থাকবে। এদের সংখ্যা যদি বাড়তে থাকে, এরা প্রচুর পরিমাণে খাবার লাগবে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এদের খাবার কি? এদের খাবার হচ্ছে ঘাস, গাছের পাতা, গাছের কচি ডাল, গুল্ম, এইসব। তাহলে এদের সংখ্যা যদি বেড়ে যায় এবং এদের সাস্টেইন করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যদি এই পরিমাণে গাছপালা এরা খেতে শুরু করে, তাহলে আস্তে আস্তে ভারতের অরণ্যে গাছের সংখ্যা কমতে শুরু করবে। গাছের সংখ্যা কমতে কমতে একটা সময় এমন জায়গা আসবে যে গাছের সংখ্যা কমে যাওয়ার ফলে গাছের মাটির শিকড় দুর্বল হয়ে যাবে। শিকড় চলে গেলে মাটি দুর্বল হয়ে যাবে। মাটি দুর্বল হয়ে গেলে মাটি তার উর্বরতা হারাবে। মাটি তার উর্বরতা হারালে সেই মাটিতে জল ধারণ ক্ষমতা কমে যাবে উর্বরতা হারানোর সঙ্গে সঙ্গে। এবং জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার একদম লাস্ট স্টেজ হচ্ছে মাটির যে ওয়াটার টেবল, মাটির যে ভূগর্ভস্থ জলের পরিমাণ, সেই জলের পরিমাণ কমে যাবে এবং আস্তে আস্তে সেখানকার যে ন্যাচারাল যে জলের জায়গাগুলো, সেগুলো শুকিয়ে যেতে থাকবে। তাহলে একবার ভাবুন যে অরণ্যের মাঝখান দিয়ে যে নদী বয়ে চলেছে, সেই নদীতে যদি জল কমে যায়, সেই নদী যদি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, তাহলে ক্ষতিটা কার হবে? অরণ্যবাসী যারা প্রাণী আছে, পশু আছে, পাখি আছে, গাছ আছে, তাদের তো ক্ষতি হবেই।
কিন্তু নদীর জল যদি শুকিয়ে যায়, মানুষও সেই ক্ষতি এড়িয়ে যেতে পারবে না, বেরিয়ে যেতে পারবে না। আমরা জানি যে ভারতের বড় বড় শহরগুলোতে বা যেখানে ভারতের চাষ হয়, আমরা তো চাষ নির্ভর দেশ, যেখানে ধান চাষ হয় এবং গম চাষ হয়, সেখানে কিন্তু ভূগর্ভস্থ জলের পরিমাণ প্রচণ্ড কমে গেছে। মানে জলস্তর আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং জলের এখন অসম্ভব দাম, জল এখন মহার্ঘ বস্তু। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার একাধিক কাজ আছে, সেই কাজ থেকে আমরা এটুকু বুঝতে পারি যে ভারতবর্ষের যে বাঘের জঙ্গল, টাইগার রিজার্ভ, এবং যে বাঘ আছে যে জঙ্গলে, সেই জঙ্গল যে পরিমাণ জল বাঁচায় সেটার মূল্য কয়েক হাজার কোটি টাকার সমান। তার মানে যেখানে কৃষি নির্ভর দেশ, সেক্ষেত্রে কৃষিকাজেও বাঘের ভূমিকা থাকছে পরোক্ষভাবে। অবশ্যই কৃষিকাজের বাঘের ভূমিকা অত্যন্ত বেশি আছে, কারণ ওই যে বললাম নীলগাই, ওই যে বললাম সাম্বার, বুনো শুয়োর, যারা ভারতবর্ষের জঙ্গলের আশেপাশে চাষ করেন, সেখানে এই চাষিদের মাথা ব্যথার কারণ হচ্ছে বুনো শুয়োর, নীলগাই। এরা সারা রাত জেগে বসে থাকেন, কখন শুয়োরের দল ঢুকছে ধান খেতে, কখন সাম্বার বা নীলগাই ঢুকে পড়ছে গম ভুট্টা এই রাত্রির বেলা খেতে। তাহলে চাষিদের সাহায্য করছে এখানে কে? চাষিদের সাহায্য করছে তো বাঘ। বাস্তুতন্ত্রে বাঘের ভূমিকা তো জানলাম। আমাদের বর্তমান সময় সারা ভারতের সাপেক্ষে বাঘেদের অবস্থা কীরকম, কেমন আছে বাঘেরা? এটা বলতে গেলে এখন এই মুহূর্তে 2026 সালের ভারতবাসী হিসেবে বেশ গর্ববোধ হচ্ছে। তার কারণ ভারতবর্ষে একটা সময় ছিল যখন বাঘের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। একটা সরকারি হিসেব ছিল 1411 বা এরকম। তো সেই সংখ্যাটা অত্যন্ত খারাপ, কারণ ভারতবর্ষে তার কয়েক বছর আগে, আমরা যদি 50 বছর মতো পিছিয়ে যাই বা আরেকটু বেশি, যদি 70-100 বছর পিছিয়ে যেতে পারি, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে 10,000-এর ওপর বাঘ খুব খুশি হয়ে হেসে খেলে বেঁচে পড়তে থাকতো। তা সেখান থেকে এই যে একটা প্রচণ্ড, যাকে বিজ্ঞানের পরিভাষায় বলে পপুলেশন ক্র্যাশ, এই পপুলেশন ক্র্যাশটা হয়েছিল। এর অনেক কারণ আছে। যথেচ্ছ বাঘ শিকার, শিকার নিয়ে কোনো আইন না থাকা, সার্কাসে বাঘের ব্যবহার, জঙ্গল নষ্ট করা, এর অনেকগুলো কারণ ছিল। যাই হোক, যেটার জন্য ভারতবাসী হিসেবে আমরা গর্ব করতে পারি সেটা হচ্ছে যে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের বাঘের সংখ্যা, সেন্সাসে একটা নাম্বার আছে যতদূর সম্ভব 3682। তো আমরা মোটামুটি বলতে পারি আজকে ভারতবর্ষে মোটামুটি 4000 বাঘ আছে। সেটা এই 2011 থেকে 2026, এই মাত্র 13-14 বছরের মধ্যে এই সংখ্যাটা আমরা করতে পেরেছি। আর এটা আমরা করতে পেরেছি তার কারণ হচ্ছে এটা সারা পৃথিবী স্বীকার করে নিয়েছে যে ভারতবর্ষের যে বাঘের যে সংরক্ষণ, যে কনজারভেশন স্ট্র্যাটেজি, এটা পৃথিবীর সব থেকে আধুনিক, সব থেকে দক্ষ এবং সব থেকে সফল কনজারভেশন স্ট্র্যাটেজি। এই কনজারভেশন স্ট্র্যাটেজির জন্যই আজকে ভারতে বাঘের সংখ্যা বাড়ছে, বাঘ বাড়ছে, বাঘেরা ভালো আছে। স্যার, এই সংরক্ষণ পরিকল্পনার যেটার কথা আপনি বলছিলেন, সেই স্ট্র্যাটেজি সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। প্রথম ধাপ হচ্ছে যে বাঘ কত আছে সেটা গোনা। এখানে আমাদের মনে রাখতে হবে যে একটা বাঘের বেঁচে থাকতে অনেকটা জায়গা লাগে। এটা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জঙ্গলে একটু আলাদা, ভ্যারি করে, কিন্তু মোটামুটি একটা বাঘিনীর বেঁচে থাকতে গেলে টেরিটরি, সেই টেরিটরির জায়গা হচ্ছে 10 থেকে 30 স্কোয়ার কিলোমিটার। আর একটা পুরুষ বাঘের এই টেরিটরির মাপ হচ্ছে 40 থেকে 100 স্কোয়ার কিলোমিটার। তার মানে বুঝতে পারছেন, একটা পুরুষ বাঘকে যদি সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হয় তাহলে তাকে 40 থেকে 100 স্কোয়ার কিলোমিটার অরণ্য তাকে ছেড়ে দিতে হবে, তাকে প্রোভাইড করতে হবে, তাকে সেই জঙ্গলটা, সেই প্রিস্টিন ফরেস্টটা ছেড়ে দিতে হবে। তার মানে এবার একটা বাঘের জন্য আপনি যদি 40 থেকে 100 স্কোয়ার কিলোমিটার অরণ্য যদি ছেড়ে দেন, এবারে ভাবুন সেই অরণ্যে কত হাজার হাজার গাছ, কত হাজার পাখি, কত হাজার বা কত লক্ষ পোকা, অন্য প্রাণী, তৃণভোজী, মাংসাশী, মাছ, কত রকমের প্রাণী সেখানে বেঁচে থাকতে পারে। এই জন্য বিজ্ঞানের পরিভাষায় বাঘকে বলা হয় আমব্রেলা স্পিসিস। আমব্রেলা স্পিসিস কেন বলে? আমব্রেলা স্পিসিস হচ্ছে তারা যাকে সংরক্ষণ করলে সে একটা পরিবেশের ওপর ছাতার মতন বাকিদের ঢেকে রাখতে পারে। আমি সেই অরণ্যকে বাঘের উপযুক্ত করে তুলব। আমাকে প্রথমে দেখতে হবে সেই অরণ্যে বাঘের যে শিকার, মানে তৃণভোজী প্রাণী ক রকমের আছে এবং কজন করে আছে,
সেটা দেখার জন্য আমাকে দেখতে হবে সেই জঙ্গলে তৃণভোজী প্রাণীদের উপযুক্ত খাবার মতন ঘাস বা গাছ আছে তো। তাহলে কাজটা শুরু হয় ওইখান থেকে, যে প্রথমে দেখব আমরা ঘাস আছে কি না, গাছ আছে কি না, তারপরে দেখব প্রে বেস, মানে যেদের শিকার, এই শিকার কত আছে, কত রকম ভ্যারাইটির শিকার আছে, কত রকম প্রজাতির শিকার আছে এবং তাদের সংখ্যা কেমন আছে। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এমন একটা জায়গা তৈরি করতে হবে যেটার জন্য আইন প্রণয়ন আমাদের দেশে করা আছে এবং সেই আইনের খুব কঠোর বাস্তবায়নও করা হয়, যে সেই জায়গাটাকে আইনের ঘেরাটোপ দিয়ে এমনভাবে ঘিরে দেওয়া যাতে সেখানে বাইরের মানুষের পায়ের ছাপ যত কম পড়ে তত ভালো। এবার আসি অন্য একটা প্রশ্নে, সেটা হচ্ছে নরখাদক বাঘ। সব বাঘই কি মানুষ খেকো? না, সব বাঘ মানুষ খেকো নয়, এবং আমি বলবো যে বাঘ একটা প্রজাতি হিসেবে বা একটা শিকারী প্রাণী হিসেবে বাঘ মানুষ খেকো নয়। মানে মানুষ কখনোই বাঘের স্বাভাবিক শিকার নয়। তাহলে বাঘ কি মানুষ খেকো কখনো হয় না? অবশ্যই হয়। আমরা জানি জিম করবেটের সেই বিখ্যাত বই ম্যান ইটার্স অফ হুমায়ুনের মানুষ খেকো বাঘ, তাহলে সেখানে তো তিনি বহু মানুষ খেকো বাঘের কথা লিখে গেছেন যাদের তিনি শিকার করেছেন। তিনি এটাও লিখে গেছেন যে সেই বাঘগুলো কেন মানুষ খেকো হয়েছিল। কোনো কোনো বাঘ তার ছোটবেলায় এমনভাবে একজন কোনো আনাড়ি শিকারীর গুলি খেয়েছিল যে তার শিকার করে যে দাঁত দিয়ে সদন্ত বা ক্যানাইন টিথ, সেই ক্যানাইন টিথ ভেঙে যায়। ক্যানাইন টিথ ভেঙে গেলে সে কোনো বড় শক্তিশালী তৃণভোজী প্রাণীকে শিকার করার ক্ষমতা হারায়। এমন সময় তার সামনে হঠাৎ করে কোনো একদিন কোনো মানুষ পড়ে যান, সে মানুষটিকে হয়তো চমকে গিয়ে মেরে ফেলে এবং খিদের চোটে সেই মানুষটির মাংস খেয়ে নেয়, এবং তখন তার মনে হয় যে আরে এই তো বেশ ভালো শিকার করে আমার খাওয়া গেল। আস্তে আস্তে সে মানুষ শিকার করতে শেখে। আবার ধরুন এমন হয়েছে যে সজারু শিকার করতে গিয়ে বাঘের পায়ে বা বুকে বা কাঁধে বা সব জায়গাতেই, একই বুক কাঁধ পা এইসব জায়গাতে গলায় প্রচুর সজারুর কাঁটা ঢুকে যায়। সজারুর কাঁটা আমরা জানি, সজারুর কাঁটায় খুব ছোট ছোট আঁশের মতন জিনিস আছে যেগুলো খুব সহজে শরীরের মধ্যে ঢুকে যায়, কিন্তু টেনেও শরীর থেকে বার করা যায় না, আঁশগুলোতে আটকে যায়। এই সজারুর কাঁটা দীর্ঘদিন ধরে যদি বাঘের পেশিতে, বাঘের যে হাতের মাসল আছে, কাঁধের মাসল আছে, সেইখানে যদি ঢুকে থাকে, তাহলে আস্তে আস্তে ভেতরে সেই মাসলগুলো পচে গিয়ে থকথকে একটা জেলির মতন পদার্থ তৈরি হয়ে যায়। এটা বাঘের ময়না তদন্ত করে দেখা গেছে। তাহলে যার থাবা কাজ করছে না, যার পা কাজ করছে না, সে বড় প্রাণী শিকার করবে কি করে? এই প্রসঙ্গে আমার আরেকটা কথাও বলার, যে এরকম তো অনেক হয়, প্রচুর মানুষ আমাদের দেশে বাঘের আক্রমণে মারা যান। একটা কথা আমাদের পরিষ্কার করে বুঝে নিতে হবে যে বাঘ কোনো মানুষকে আক্রমণ করেছে বা বাঘ কোনো মানুষকে মেরে ফেলেছে, শুধুমাত্র এটুকু দিয়ে কোনো বাঘকে মানুষ খেকো বলা যায় না। এটা আমাদের দেশের আইন। বাঘ মানুষকে মেরে ফেলেছে অনেক কারণে মেরে ফেলতে পারে। হয়তো বাঘিনী, তার সঙ্গে বাচ্চা ছিল, শাবক ছিল। জঙ্গলে কোনো মানুষ তার কোনো কাজে গিয়ে কাঠ কাটতে হোক বা সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় সেও জানে না যে সেখানে বাঘিনী তার বাচ্চাদের নিয়ে বসে আছে। সে বাচ্চার খুব কাছে চলে গেছে, সে নিজেও না জেনে গেছে, জেনে কেউ যায় না। বাঘিনী তার যে মাতৃত্বের যে ইনস্টিংক্ট, সে ইমিডিয়েটলি অ্যাটাক করে দিয়েছে মানুষকে। বা এরকম হয়েছে যে বাঘ ঘুমোচ্ছিল জঙ্গলের মধ্যে, মানুষ গিয়ে তার একদম গায়ের পাশে, তার লেজের পাশে পা ফেলে দিয়েছে, সেও বাঘটিকে দেখতে পায়নি, বাঘটাও সেই মানুষকে দেখতে পায়নি। এবার বাঘ যেহেতু একটা সাংঘাতিক শক্তিশালী প্রাণী, বাঘটা চমকে গিয়ে একটা লাফিয়ে উঠে মানুষটাকে একটা থাবা মেরে সে উল্টো দিকে পালিয়ে গেছে। সেই থাবায় তার মাথার খুলি চৌচির হয়ে গেছে। তো আমাদের দেশের আইনের কথা বলছিলাম। আমাদের দেশে বাঘের সংরক্ষণ, বাঘের সব কিছু কাজ যে অথরিটি করেন, NTCA, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, তারা 2007-এ একটি গাইডলাইন ঠিক করেছেন। সেই গাইডলাইনে বলা আছে যে মানুষ খেকো বাঘ কাকে বলা হয়। এই যেরকম ঘটনাগুলো বললাম, বাঘ তার টেরিটরি ডিফেন্ড করতে গিয়ে, চমকে গিয়ে, ভয় পেয়ে গিয়ে মানুষ মেরে ফেলতে পারে, সেই বাঘকে কখনো মানুষ খেকো বলা যাবে না। মানুষ খেকো বলতে হবে সেই বাঘকে যে বাঘ একাধিকবার মানুষ শিকার করেছে, মানুষ শিকার করার উদ্দেশ্য নিয়েই মানুষ শিকার করেছে এবং মানুষকে মেরে ফেলার পর তার মাংস খেয়েছে। এছাড়া অন্য কোনো দুর্ঘটনা, সেটা যতই দুঃখজনক হোক না কেন, সেই বাঘকে সেই দুর্ঘটনার ভিত্তিতে মানুষ খেকো বলা যায় না।
তাহলে একটি বাঘের মানুষ খেকো হয়ে ওঠার পেছনে আর কোনো কারণ থাকতে পারে কি? মানুষ খেকো বাঘ যদি ভারতবর্ষের নিরিখে আমরা কথা বলি, যেমন আমরা এক্ষুনি বলছিলাম জিম করবেট এবং কুমায়ুনের মানুষ খেকো বাঘ এই নিয়ে, তো মানুষ খেকো বাঘ বললেই আরেকটা জায়গার নাম বোধহয় আমাদের সবার চোখের সামনে ভেসে ওঠে, সেটা আমাদের একান্তই নিজের রাজ্যের নিজের অরণ্য, সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে বাঘের আক্রমণে প্রচুর মানুষ মারা যান। সুন্দরবনে কিছু বাঘ আছে যারা মানুষকে শিকার করার উদ্দেশ্যেই মানুষের ওপর অ্যাটাক করে। সুন্দরবনের বাঘের মানুষ খেকো হওয়ার কারণটা কি? আমাদের সুন্দরবনের ল্যান্ডস্কেপটা একটু বুঝতে হবে। সুন্দরবনে এই যে বলছিলাম যে ফিমেলের মোটামুটি 10 থেকে 30 এবং মেলের 40 থেকে 100 স্কোয়ার কিলোমিটার জায়গা লাগে, তাহলে এটা যদি আমরা উল্টো হিসেব করি তাহলে আমরা এই হিসেবটা পাবো যে প্রতি 100 স্কোয়ার কিলোমিটারে কটা বাঘ থাকতে পারে মেল ফিমেল মিশিয়ে। তা এটা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জঙ্গলে এই সংখ্যাটা আলাদা। যেখানে বাঘের ঘনত্ব খুব বেশি সেইখানে, যেমন ধরুন করবেট ন্যাশনাল পার্ক বা কাজিরাঙা ন্যাশনাল পার্ক বা ওরাং ন্যাশনাল পার্কের একটুখানি জায়গা, সেইখানে বাঘের ঘনত্ব হচ্ছে 11, 12, 13, 14 এইরকম সংখ্যায় বাঘ আছে। এই যে একক এরিয়াটা বললাম, সেখানে সুন্দরবনে কটা বাঘ আছে জানেন? কোনো কোনো জায়গায় একটারও কম। কারণ সুন্দরবন বাদাবন, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট, থাকার পক্ষে জায়গাটা মোটেই ভালো না। ওই যে যেখান থেকে সংরক্ষণের কথা এসেছিলাম, যে বাঘের বাঁচতে গেলে প্রে ডেন্সিটি, তার শিকারের ঘনত্ব বেশি হওয়া উচিত। সুন্দরবনে এই শিকারের ঘনত্ব, অর্থাৎ একদম গোদা বাংলায় বললে হরিণের সংখ্যা, বুনো শুয়োরের সংখ্যা ভীষণ কম। তো বাঘ খাবে কি? সুন্দরবনের বাঘ মাছ খায়, সুন্দরবনের বাঘ কাঁকড়া খায়, সুন্দরবনের বাঘ ব্যাঙ খায়, ডকুমেন্টেড আছে। এবং এরা এত কম খেতে পায়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সুন্দরবনের মানুষের জীবন নির্ভর করে, জীবিকা নির্ভর করে সরাসরি জঙ্গলের ওপর। প্রচুর মানুষ, লক্ষ লক্ষ, হাজারে হাজারে মানুষ, তারা সিজনালি, হয়তো বছরের অনেকগুলো মাস, অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে, অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের নজরদারিতে তারা কিন্তু নিয়মিত জঙ্গলে প্রবেশ করেন। কেউ মধু আনতে, কেউ মাছ ধরতে, কেউ কাঁকড়া ধরতে, এরকম অনেক কারণে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতবর্ষের কোনো বাঘের জঙ্গলে নিয়ম করে এই রকম মানুষ ঢোকে না। তাহলে বাঘের খাবার কম 1 নম্বর বলেছিলাম, মানুষ বেশি এবার বলছি 2 নম্বর। বাঘের কাছাকাছি মানুষ পৌঁছে যাচ্ছে, বাঘের পেটে খিদে, সে সবসময় দেখছে তার যে ঘরবাড়ি, সেই ঘরবাড়িতে মানুষ ঢুকছে। এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন যে এই যে মানুষ ঢোকে এখানে, মানুষ কেন দেখে নেয় না যে কোথায় বাঘ আছে? ফরেস্ট ডিপার্টমেন্ট দেখে নেয় না কেন যে কোথায় বাঘ আছে? এখানেও সুন্দরবন অনন্য, কারণ সুন্দরবনের যে ল্যান্ডস্কেপ সেটা দ্বীপ নির্ভর। ছোট ছোট দ্বীপ, হাজার হাজার দ্বীপ সুন্দরবনে মাকড়সার জালের মতন ছড়িয়ে আছে। মানে মাকড়সার জালের যে সুতোগুলো, সেগুলো তার মধ্যে নদী, খাঁড়ি, খাল, ভাড়ানি লোকাল ভাষায়, সেই জলের রেখাগুলো ঘিরে রয়েছে অসংখ্য ছোট ছোট দ্বীপ। এবার একটা বাঘ যে এমন একটা প্রাণী যার প্রচুর জায়গা লাগে বাঁচতে, এবং সে প্রচুর হাঁটাহাঁটি করে, সে বসে থাকার প্রাণী না, সে যার টেরিটরি, সেই টেরিটরিটা সারাক্ষণ চক্কর দিয়ে বেড়ায়। বনকর্মীরা অত্যন্ত চেষ্টা করেন, অত্যন্ত সজাগ থাকেন, কিন্তু এই যে ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপে বাঘ আর মানুষের দেখা হওয়া আটকানো বা কমানো অসম্ভবের কাছাকাছি। এখান থেকেই মানুষ আর বাঘের ইন্টারাকশন বাড়ে। এবং আগে যেটা হতো, মানুষেরা তো প্রচুর বাঘ মারা পড়তো, এখন সেই সংখ্যাটা কমতে কমতে শূন্যে এসে দাঁড়িয়েছে গত কয়েক বছর। কিন্তু এখনও দুর্ভাগ্যবশত বাঘের হাতে মানুষ মারা যাচ্ছেন। জঙ্গলে যেহেতু মানুষের অ্যাক্টিভিটিস তো বেড়ে গেছে, বিভিন্ন ক্ষেত্রে সড়ক, রেল লাইন ইত্যাদি হচ্ছে, সেক্ষেত্রে বাঘেদের যাতায়াত করতে গিয়ে আমরা অনেক সময় পড়ছি যে বিভিন্ন বন্য প্রাণ মারা পড়ছে, হাতি, বাঘ কাটা পড়ছে। মানুষের কাজকর্ম কিভাবে করতে পারলে বাঘেরা বা অন্যান্য প্রাণী যারা আছে তারা কিভাবে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে? এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন এবং অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন। আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে গিয়ে, আমাদের দেশ পৃথিবীর মোটামুটি 2.5% ল্যান্ড নিয়ে আছে। এই 2.5% জমিতে পৃথিবীর মোটামুটি 17% মানুষ এদেশে থাকেন। তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি যে দেশটায় খুব ভিড়। আবার এরই মধ্যে প্রচুর মূল্যবান বন্যপ্রাণ আছে, যেই মূল্যবান বন্যপ্রাণের
একদম ওপর দিকে থাকছে বাঘ। মানুষের জন্য যেগুলো উন্নয়নমূলক কাজ, সেই কাজগুলো চলবে এবং তার জন্য জমি লাগবে। তাহলে বাঘেরা যাবে কোথায়? এখন কিন্তু ওভারপাস হচ্ছে, মানে যেখানে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের একটা হাইওয়ে তৈরি করতে হবে বা একটা সরু রাস্তা ছিল, সেটাকে 4 লেন 6 লেন হাইওয়ে তৈরি করতে হবে। এবার সেই রাস্তাটা গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, যে জঙ্গলে প্রচুর মূল্যবান বাস্তুতন্ত্র, প্রচুর মূল্যবান গাছ প্রাণী রয়েছে যাদেরকে হারাতে পারবো না আমরা। আমরা কি করছি, ঠিক যেখানে ওই জঙ্গলটাকে ক্রস করছে রাস্তাটা, ফ্লাইওভারের মতন আমরা রাস্তাটাকে তুলে দিচ্ছি, আমাদের ইঞ্জিনিয়াররা রাস্তাটাকে তুলে দিচ্ছেন। এরকম যারা গেছেন তারা জানেন, ন্যাশনাল হাইওয়ে 44 পেঞ্চ, কানহা এই টাইগার রিজার্ভগুলোকে কানেক্ট করছে, বা কাজিরাঙার ওখানেও হয়েছে, বা ভারতের অন্যান্য জায়গাতেও হয়েছে। এই হাইওয়েগুলো সবই এলিভেটেড হাইওয়ে, মানে আমি জঙ্গলকে নষ্ট করলাম না, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা নিয়ে গেলাম না, আমি রাস্তাটাকে আকাশে তুলে দিলাম, আবার জঙ্গল পেরিয়ে সে আবার মাটিতে নামলো। এই যে যেখানে এলিভেটেড হাইওয়েটা হয়েছে, যার নিচ দিয়ে জঙ্গল গেছে, এই পুরোটায় সিসিটিভি ক্যামেরা বসানো আছে। সেই সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে জাস্ট কিছুদিন রাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কয়েকটা ভীতু হরিণ সেইখানটা ইন্সপেক্ট করতে এসছে, তারপর আস্তে আস্তে একটু অন্য জন্তু জানোয়ার এসছে, কয়েকটা বুনো মোরগ সেখান দিয়ে পাস করেছে, শুয়োর গেছে, হাতি গেছে, এবং আলটিমেটলি এখন বাঘেরা এই রাস্তার যে তলা দিয়ে এলিভেটেড হাইওয়ের যে নিচগুলো, সেই নিচগুলোকে তাদের করিডোর হিসেবে ইউজ করছে। বলেছিলাম খানিকক্ষণ আগে আপনাকে যে ভারতবর্ষের বাঘ সংরক্ষণ পৃথিবীর কাছে মডেল, সব থেকে আধুনিক, সব থেকে বিজ্ঞানসম্মত, সব থেকে দক্ষ কনজারভেশন সিস্টেম আমরা ইউজ করি। এটাও সেই কনজারভেশন সিস্টেমের একটা অংশ। একদম শেষ প্রশ্নে আসছি, সেটা হচ্ছে চিড়িয়াখানায় বাঘেরা যে পরিবেশে থাকে সেটা তো সম্পূর্ণই কৃত্রিম একটা পরিবেশ। সেক্ষেত্রে বাঘের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কীরকম থাকে? চিড়িয়াখানা, ক্যাপটিভিটি, কনজারভেশনের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে কনজারভেশন দুরকম। এই যে ক্যাপটিভিটি, এটা কিন্তু একটা প্রসেস অফ কনজারভেশন, এটাকে বলা হয় এক্স সিটু কনজারভেশন। অরণ্যে আমরা বাঘকে কনজার্ভ করছি, সেটা হচ্ছে ইন সিটু কনজারভেশন, অর্থাৎ তার নিজ পরিবেশে কনজারভেশন, নিজ পরিবেশে সংরক্ষণ। আর তাকে ক্যাপটিভিটিতে এনে বাঁচিয়ে রাখা হচ্ছে বা তাকে সুস্থ রাখা হচ্ছে, এটাও এক রকমের সংরক্ষণ, এটা তার নিজের পরিবেশ থেকে সরিয়ে এনে সংরক্ষণ। এখন যদি খুব স্বাভাবিকভাবেই যে প্রাণী 100 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে ঘুরে বেড়াতে পারে, যে প্রাণী তার সঙ্গিনীর খোঁজে 400-500 কিলোমিটার হেঁটে চলে যেতে পারে, তো এই রকম একটা প্রাণকে যদি আপনি খাঁচায় আটকে রাখেন, তাহলে সে খুব ভালো থাকবে না, এটা বলাই স্বাভাবিক। কিন্তু উল্টো দিকে তাকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে, তার অসুখ করলে তার জন্য ডাক্তার আছেন, তাকে খাবারের সঙ্গে তার খাবার, তার ভিটামিন, আমরা যেমন যত্নে থাকি, বাড়ির ছেলে মেয়েকে আমরা যেমন যত্নে রাখি, তাকে সেরকম যত্নে রাখা হয়। কিন্তু চিড়িয়াখানার বাঘ কখনোই বন্য বাঘের বিকল্প নয়। তাহলে চিড়িয়াখানার বাঘ থাকবে, কোন বাঘ থাকবে? চিড়িয়াখানায় থাকবে হচ্ছে রেস্কিউড টাইগার। মানে কোনো বাঘ সে হয়তো এমন আহত হয়ে গেছে, ডাক্তাররা বলেছেন, বৈজ্ঞানিকরা পরীক্ষা করে বলেছেন যে একে যদি জঙ্গলে ছেড়ে দিই এ বাঁচতে পারবে না। সে হয়তো বেচারি খুব বুড়ো হয়ে গেছে, বেচারির হয়তো যেমন বলছিলাম দাঁত পড়ে গেছে। এইরকম রেস্কিউড টাইগার কোথায় থাকবে? অবশ্যই ক্যাপটিভিটিতে থাকবে। বা ধরুন প্রবলেম টাইগার, একটা বাঘ বারবার মানুষ মারছে, এনটিসি এর গাইডলাইনেই বলা আছে যদি একটা বাঘ আমরা দেখি বারবার মানুষ মারছে, তাহলে আমরা তাকে কি করব? তাকে আমরা ঘুমের ওষুধ গুলি করে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তাকে নিয়ে আসব। এবার এমন ঘটনা ভারতবর্ষে হয়েছে যে সেই বাঘকে রেডিও কলার করে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে, কয়েক মাস পরে যে মুহূর্তে ছাড়া হয়েছে তার কয়েকদিন পর থেকে সে আবার মানুষ মারতে শুরু করে। তাহলে আমরা কি কি করবো? আমরা কি গুলি করে মেরে ফেলবো? না, তার জন্য ক্যাপটিভিটি। সুতরাং অসুস্থ বাঘ, এই রকম রেস্কিউড বাঘ, প্রবলেমেটিক বাঘ, এদের জন্য চিড়িয়াখানা খুব ভালো জায়গা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আকাশবাণী কলকাতা বিজ্ঞান বিভাগে এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। গবেষক অধ্যাপক সৌর্যদীপ মুখোপাধ্যায়, তার সঙ্গে যে সাক্ষাৎকার বাঘেদের ব্যাপারে, বাঘেদের সংরক্ষণের ব্যাপারে, তাদের ভূমিকার ব্যাপারে আমরা শুনলাম, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। শেষ করার আগে আমরা শুধু এটুকু মনে করিয়ে দিতে চাইব যে প্রত্যেক রবিবার আপনারা শুনছেন বিজ্ঞান ধারাবাহিক সকাল 8টায়। কেমন লাগছে জানাতে ভুলবেন না। নমস্কার। এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর,
প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।